স্যার ওই একটা পয়েন্ট ছিল এক্সপ্লেনেশন অফ টেট্রাভ্যালেন্সি অফ কার্বন, হুম ওই পার্টটাতে একটা স্টার দিয়ে লেখা ছিল ই পিওর অ্যাটমিক অরবিটালস টেক পার্ট ইন হুম বন্ড ফর্মুলা দেন 4 bonds of CH4 should not be identical, হ্যাঁ bond হ্যাঁ angle should be 90। ওইটা একটু বলে দেবেন তো পয়েন্টটা হ্যাঁ শুধু। দেখো মানে আমরা কি দেখলাম যে কার্বনের যখন তুমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখলে তখন টেট্রা ভ্যালেন্সি এক্সপ্লেন করার জন্য কি হচ্ছে একটা 2s অরবিটাল আর 3টে 2p অরবিটাল তারা তো বন্ডিং এ টেক পার্ট করছে। হুম আচ্ছা এবারে এস অরবিটাল যেমন দেখতে পি অরবিটাল তো অন্য রকমের দেখতে। তাহলে এবারে ধরো কার্বনের 2s অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s অরবিটাল আর কার্বনের 3টে পি অরবিটাল পিএক্স পিওয়াই পিজেড তার সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটাল ওভারল্যাপ করে যদি মিথেন তৈরি করে তাহলে কার্বনের 2s এর সঙ্গে হাইড্রোজেনের 1s এর যখন ওভারল্যাপ হচ্ছে সেই বন্ডটা যতটা তার লেন্থ হবে বা যা স্ট্রেংথ হবে কার্বনের যে পি অরবিটালগুলোর সাথে হাইড্রোজেনের 1s অরবিটালের যে ওভারল্যাপ হচ্ছে তার ক্ষেত্রে তার লেন্থ বলো বা স্ট্রেংথ বলো আলাদা হবে। কিন্তু মিথেনের ক্ষেত্রে তুমি দেখতে পাও কি যে 4টে বন্ডেই কিন্তু একদম আইডেন্টিক্যাল। তাহলে 4টে বন্ড আইডেন্টিক্যাল বলছি কিন্তু যদি কার্বনের পিওর অ্যাটমিক অরবিটাল গুলো বন্ডিং এ টেক পার্ট করে তাহলে একটা বন্ড তৈরি হচ্ছে 2s অরবিটালের পার্টিসিপেশনের জন্য আর 3টে অরবিটাল তৈরি হচ্ছে পি অরবিটালের পার্টিসিপেশনের জন্য। আর এস অরবিটাল পি অরবিটাল আলাদা হয়ে যাওয়ার জন্য 3টে বন্ড এক রকমের হতো আর একটা বন্ড কিন্তু অন্য রকমের হতো। কিন্তু মিথানের ক্ষেত্রে 4টে বন্ড দেখছো একই রকম। সেইটা একটা কথা। আর সেকেন্ড কথা যেটা 3টে পি অরবিটালের মধ্যে পারস্পরিক অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি পিএক্স পিওয়াই পিজে তারা তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে মিথেনের ক্ষেত্রে কিন্তু পিওর পি অরবিটাল গুলো বন্ডিং এ টেক পার্ট করে তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত ছিল 90 ডিগ্রি হওয়া উচিত ছিল। কিন্তু মিথেনের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল দেখতে পেলে 109 ডিগ্রি 28 মিনিট। এই দুটো পয়েন্ট থেকে আমি বুঝতে পারছি যে কার্বনের পিওর অ্যাটমিক অরবিটাল গুলো অ্যাকচুয়ালি বন্ডিং এ টেক পার্ট করছে না। তার বদলে sp3 হাইব্রিড অরবিটাল গুলো যদি বন্ডিং এ টেক পার্ট করে তাহলে তুমি টেট্রাভ্যালেন্সিও দেখাতে পারলে 4টে বন্ড যে আইডেন্টিক্যাল সেটা দেখাতে পারলে তার সঙ্গে সঙ্গে তারা সুষম চতুস্থলিকীয় আকার যেহেতু গঠন করে তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল যে 109 ডিগ্রি 28 মিনিট সেটা তুমি এক্সপ্লেন করতে পারছো। ঠিক আছে বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে তো? আর আর কারো কিছু? সব ঠিক আছে তো? অর্গানিকটা খুব প্রথম দিকে খুব আস্তে 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 পড়বে, পরে দেখবে জিনিসগুলো রিপিট করবে। যখন রিপিট করবে তখন দেখবে এমনি লেখা স্পিড আপ হয়ে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি করে অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। প্রথম দিকটা তুমি অত 5-7টা ক্লাস খুব ধীরে 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 করো, একদম তাড়াহুড়ো করার কিছু নাই। ওই যে আগের দিন যেমন 10 পাতা ক্লাস নোট হয়েছিল ওরকম 8-10 পাতা করে ক্লাস নোট হোক। হ্যাঁ তুমি একটু বেশি ক্লাস করো, মানে সপ্তাহে 2 দিনের বদলে আরো যদি একদিন সময় বের করতে পারে বলো 3 দিন ক্লাস করো, কিন্তু টানা 2 ঘন্টা ক্লাস করো না। ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আর কি ক্লাসগুলোকে করো। কারণ ব্যাপারটা হচ্ছে কি ফিজিক্যাল কেমিস্ট্রির যে পার্টগুলো ছিল অনেক কষাকষির ব্যাপার থাকে, অনেক কিছু তোমার মানে লিখে লিখে করানোর দরকার পড়ে। হ্যাঁ সেখানে অনেকটা সময় দিলেও কিন্তু আলটিমেটলি বক্তব্য হয়তো দেখো একটা বা দুটো বক্তব্য সেটা 2 ঘন্টা ধরে বলা হচ্ছে। কিন্তু অর্গানিকের ক্ষেত্রে অসুবিধা যেটা যে প্রচুর ছোট 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 ইনফরমেশন, আর প্রচুর ইনফরমেশন যদি থাকে তাহলে আমি যদি 2 ঘন্টা টানা বলে যে এত বেশি ইনফরমেশন হয়ে যাবে যে তোমার ইনফরমেশনের ঠেলায় যে লজিকটা তুমি হারিয়ে ফেলবে। সেই জন্য আস্তে আস্তে প্রথম 5-6টা ক্লাস পড়ো, তারপরে দেখবো অটোমেটিক্যালি ব্যাপারটা স্পিড নিয়ে নিচ্ছে। তাহলে আজকে নেক্সট যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে ডিফারেন্ট স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক মলিকুল। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করছি ডিফারেন্ট structural representations of organic compounds. দেখো দেখবে যত তুমি আস্তে আস্তে ম্যাচিওর হবে দেখবে তত তুমি স্মার্টার ওয়েতে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডকে
রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, শুরুর দিকে যখন তোমরা কোভ্যালেন্ট বন্ড যখন পড়েছিলে, আমরা তো বন্ডিং পড়িয়েছিলাম, সেখানে যখন কোভ্যালেন্ট বন্ডিং পড়েছিলে, সে কোভ্যালেন্ট বন্ডিং এ ইলেকট্রনিক স্ট্রাকচার, হ্যাঁ, বা ইলেকট্রনের কনসেপ্ট যখন কোভ্যালেন্ট বন্ডিংটা হয়, প্রথম যে কোভ্যালেন্ট বন্ডিং এর স্ট্রাকচার বলার জন্য এসেছিল লুইস স্ট্রাকচার বা লুইস কাসেল স্ট্রাকচার বা ইলেকট্রন ডট স্ট্রাকচার। সেইটা দিয়ে প্রথমে শুরু করা যাক। প্রথম হচ্ছে তুমি ইলেকট্রন ডট স্ট্রাকচার বা লুইস স্ট্রাকচার। ইলেকট্রন ডট স্ট্রাকচার। ধরো তুমি প্রথমে মিথেন মিথেন তার লুইস স্ট্রাকচারটা তুমি করতে চাইছো। আচ্ছা, মিথেন একটা কার্বন আছে। কার্বনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4টে, চারদিকে 4টে ভ্যালেন্স ইলেকট্রন লিখলাম। হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেনে একটা করে ভ্যালেন্স ইলেকট্রন আছে। তো এই যে স্ট্রাকচারটা হলো, এটা হচ্ছে মিথেনের লুইস ডট স্ট্রাকচার। তারপর ধরো তুমি ইথেন করছো। ইথেনের ক্ষেত্রে দুটো কার্বন থাকে আর তোমার 3টে হাইড্রোজেন থাকছে এদিকে, এখানে তোমার 3টে হাইড্রোজেন থাকছে। তো কার্বনের টেট্রা ভ্যালেন্সি 4টে হলো, এই কার্বনের টেট্রা ভ্যালেন্সি এটা। এবারে আসবেন প্রথমে কার্বনের টেট্রা ভ্যালেন্সি করে দেখিয়ে দিলাম। এবার হাইড্রোজেনের এই 1s অরবিটাল, মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন, হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। এটা এই যে স্ট্রাকচার দেখো, এই যে এই কার্বন এবং কার্বনের মধ্যে দুটো দুটো ইলেকট্রন মিলে হচ্ছে একটা বন্ড তৈরি হয়, মানে পরিষ্কার বুঝতে পারছো, এখানে একটা সিএইচ বন্ড, এখানে একটা সিএইচ বন্ড, এখানে একটা সিএইচ বন্ড, এখানে সিসি বন্ড, এখানে সিএইচ বন্ড, এখানে সিএইচ বন্ড, এখানে সিএইচ বন্ড তোমার থাকছে এটা। আচ্ছা, এবারে ধরো তুমি যদি ইথিলিন কনসিডার করতে, ইথিলিন বা ইথিন বলা হয় সেটা। ইথিলিনের ক্ষেত্রে হচ্ছে কার্বন তাদের 4টে ভ্যালেন্সি অকুপাইড হচ্ছে এইরকম ভাবে। ধরো এইখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, কার্বনের 4টে। আবার এই কার্বনের এখানে দুটো, এখানে একটা, এখানে একটা। আর এইখানে দেখো এই দুটো কার্বনের মাঝে দুটো দুটো 4টে ইলেকট্রন আছে, তার মানে এদের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে। আর তার সঙ্গে হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আর এখানে একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন মিলে দেখো সিএইচ বন্ড, সিএইচ বন্ড, সিএইচ বন্ড, সিএইচ বন্ড, এখানে সি ডাবল বন্ড ও হল। বা ধরো অ্যাসিটিলিন চাইছো তুমি, অ্যাসিটিলিন, এইখানে কার্বনের এই 3টে আর এই কার্বনের 3টে এখানে রইল, 4টে ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে, হাইড্রোজেনে একটা ভ্যালেন্স ইলেকট্রন, হাইড্রোজেনে একটা ভ্যালেন্স, মানে সিএইচ সিএইচ দুটো বন্ড তৈরি হচ্ছে এবং কার্বন কার্বনের মধ্যে তোমার ট্রিপল বন্ড তৈরি হচ্ছে। তাহলে এই রকম ভাবে যে স্ট্রাকচারটাকে দেখানো, সেইটা হচ্ছে তোমার ইলেকট্রন ডট স্ট্রাকচার বা লুইস স্ট্রাকচার। আর এটা হচ্ছে মোস্ট প্রিমিটিভ কারেক্ট কোভালেন্ট স্ট্রাকচার, যেখানে ইলেকট্রনগুলো বা ভ্যালেন্স ইলেকট্রনগুলো এক্সপ্রেসলি দেখানো হচ্ছে। কিন্তু এটা এখন আর চলে না, কারণ এইরকম ভাবে লিখলে তোমার অনেক টাইম কনজিউমিং হবে ব্যাপারটা, এবং এইরকম ভাবে লেখা এখন প্রায় উঠে গেছে আর কি। হয়তো অনেক সময় ইলেকট্রনটি কোথায় কিরকম ভাবে আছে সেটা দেখানোর জন্য
হয়তো কিছু স্পেশাল পারপাস এটা তুমি ব্যবহার করতে পারতো, আদারওয়াইজ কিন্তু এই স্ট্রাকচারটা এখন আর লোকে ব্যবহার করে না। আচ্ছা, তাহলে আরেকটু স্মার্ট হওয়ার পরে নেক্সট যে স্ট্রাকচারটা তুমি ভাবছো তাকে বলা হয় ড্যাশ ফর্মুলা। ডট ফর্মুলা থেকে চলে এলো ড্যাশ ফর্মুলা। ড্যাশ ফর্মুলা মানে হচ্ছে তুমি বেসিক্যালি একটা কোভ্যালেন্ট বন্ডকে একটা ড্যাশ বা একটা লাইন দিয়ে তুমি এক্সপ্রেস করছো। ড্যাশ ফর্মুলাতে যেটা হচ্ছে যে প্রত্যেকটা বন্ডকে এক একটা লাইন দিয়ে তোমাকে এক্সপ্রেস করতে হবে। যেমন ধরো ধরো ওই একই রকম করে মিথেন যখন তুমি কনসিডার করছো, মিথেনের ড্যাশ স্ট্রাকচারটা হচ্ছে কার্বন, এইখানে যে একটা ইলেকট্রন ছিল সেইটার বদলে এটাকে আমি জাস্ট রিপ্লেস করছি একটা ড্যাশ দিয়ে। এই যে লাইনটাকে বেসিক্যালি ড্যাশ বলা হচ্ছে, ড্যাশ। এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার হয়ে গেল। তাহলে তুমি ইথেন দেখছো, সি, এই সি, এইখানে কিন্তু কোনো জিওমেট্রি মেনটেন করা হচ্ছে না যে ঠিক আছে মিথেন সেটা হচ্ছে রেগুলার টেট্রাহেড্রাল সেই টাইপের আমি স্ট্রাকচার রাখবো, সেটাও কিন্তু এখানে করা হচ্ছে না। ঠিক আছে, ধরো ইথিলিন তুমি দেখছো, ইথিলিন স্ট্রাকচার ক্লাস দেখবে তোমার 10-এ তুমি মোটামুটি এই স্ট্রাকচারগুলো নিয়ে বেশি কমফোর্টেবল ছিলে। সি ডবল বন সি হলো এইটা, এইখানে একটা মানে এখানে ডাবল বন বলে দুটো ড্যাশ ব্যবহার করা হয়েছে, এই এইচ, এই এইচ, এই ধরো এই এইচ, এই হচ্ছে এই এইচ। তারপর ধরো অ্যাসিটিলিন, এখানে ট্রিপল বন আছে, সি ট্রিপল বন সি, এই এইচ, এই এইচ। তার মানে এক একটা বনকে তুমি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছো এক একটা ড্যাশ দিয়ে। ঠিক আছে, এটা তাহলে দেখবে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে মোটামুটি ভাবে এইরকম ভাবে স্ট্রাকচারগুলো তুমি লিখতে অভ্যস্ত, যেখানে তোমার অ্যাকচুয়াল যে স্টিরিওকেমিস্ট্রিটা বা তোমার স্পেসে তার যে ওরিয়েন্টেশনটা, হ্যাঁ সেগুলো মেনটেন করা হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা বন্ডকে তুমি এক্সপ্রেসলি দেখাচ্ছে এবং এইরকম ভাবে দেখালে তোমার অনেক কিছু কিন্তু অনেক রিয়াকশন বা ইত্যাদি কিছু করতে তোমার অনেক সুবিধা হয়। এটা আচ্ছা, এবারে আরো যখন স্মার্ট হলে তুমি নেক্সট যে টাইপের স্ট্রাকচারগুলো লোকে মানে আসলে অনেক সময় কি হয় এরকম প্রত্যেকটা বন্ড যদি এক্সপ্রেসলি দেখাও তাহলে একটা বড় মলিকুলের ক্ষেত্রে বিশাল বড় একটা স্ট্রাকচার হয়ে যাবে, সেই জন্য ওটাকে একটুখানি কনডেন্স করা হয়, ছোট করা হয়। কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা এবারে বলা হচ্ছে, কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা। আচ্ছা, কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলার ক্ষেত্রে হচ্ছে সবগুলো প্রপারলি দেখানো হয় না, মানে সমস্ত বন্ডগুলো সবসময় দেখানোর দরকার পড়ে না। যেমন ধরো তুমি মিথেনের কথা বলছো, এই যে মিথেন বলছো, এটা জাস্ট CH4 বলে দেওয়া হলো। হ্যাঁ, মানুষজন অ্যাজ মনে মনে জানে যে এক্ষেত্রে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের এই সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড দিয়ে তারা অ্যাজিভ যেন কানেক্টেড থাকে। তুমি একটু ম্যাচিওর হয়ে গেছো, তারা 11-12 উঠে গেছো, তখন মিথেনকে তুমি সবসময় এরকম জাস্ট খুলে লিখবে বা এইরকম ভাবে ইলেকট্রন ডট স্ট্রাকচার লিখবে সেটা করবে না। তুমি দেখবে মিথেন বললে তুমি এরকম লেখো। তবে ইথেন যখন বলছো, ইথেন ইথেনের ক্ষেত্রে তুমি এইরকম ভাবে লিখছো, এ ধরো এই CH3 আচ্ছা এইভাবে না করে আমি এইভাবে লিখি CH3 বন্ডগুলোকে আমি দেখালাম না। আবার ডাবল বন্ড যদি থাকে তাহলে সেটা কিন্তু শুধু ডাবল বন্ডটা শুধু দেখিয়ে দিতে হয়। ইথিলিনের ক্ষেত্রে যখন তুমি দেখবে সেটা হচ্ছে সি ডাবল বন্ড সি, এই H2, এই হচ্ছে H2, মানে ডাবল বন্ডটাকে দেখানো হলো, কিন্তু কার্বনের সঙ্গে যে চারটে হাইড্রোজেন বা দুটো হাইড্রোজেন বা এখানে দুটো হাইড্রোজেন আছে সেটাকে না দেখিয়ে জাস্ট নিচে তুমি এই একটা সাবস্ক্রিপ্ট ব্যবহার করে তুমি কটা হাইড্রোজেন অ্যাটম অ্যাকচুয়ালি আছে সেটা তুমি just দেখিয়ে দিচ্ছ। বা অ্যাসিটিলিন যখন দেখছো, অ্যাসিটিলিন CH, এই ট্রিপল বন্ডটাকে তুমি দেখিয়ে দেবে, অ্যাসিটিলিনকে তুমি এইরকম ভাবে দেখাচ্ছ। তাহলে তুমি ইথানল দেখছো বা ইথাইল অ্যালকোহল দেখছো, ইথাইল অ্যালকোহল যখন দেখছো সেটাকে তুমি CH3 CH2 ওইটা এইরকম ভাবে দেখলে, মানে এখানে যদি ইথানল দেখাতে
এই স্ট্রাকচারে তো এরকম লিখতে হতো সি সি ও এইচ 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 এরকম দেখাতে হতো। তার বদলে আমি কি করলাম যে শেষ ওইচ এইরকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এইগুলো দেখবে ভীষণ পপুলার, ভীষণ কমন। মানে 11-12 যখন তুমি পড়ো তখন মূলত তোমাকে কোঅর্ডিনেট স্ট্রাকচারাল ফর্মুলাই ব্যবহার করতে হয়। মানে খুব বিশেষ প্রয়োজন ছাড়া তুমি দেখবে অন্য রকমের ফর্মুলা ব্যবহার করছো না, তুমি কোঅর্ডিনেট স্ট্রাকচারাল ফর্মুলাটাই মূলত ব্যবহার করো। আচ্ছা, এর ফলে যখন তুমি দেখবে একটু কম্পিটিটিভ এক্সামের জন্য ভাবছো বা তোমার অর্গানিক কেমিস্ট্রি বেশ মানে কয়েক মাস ক্লাসের পরে মানে এখন তো অর্গানিক কেমিস্ট্রি প্রথম মানে সেকেন্ড সেমিস্টারে তুমি প্রথম অর্গানিক কেমিস্ট্রি এনকাউন্টার করছো, থার্ড বা ফোর্থ সেমিস্টারে অর্গানিক কেমিস্ট্রি যখন অনেক চলে আসবে, মানে মূলত অনার্স লেভেলে যখন তোমাকে বিভিন্ন রকম মেকানিজম হ্যানা ত্যানা লিখতে হবে, তখন স্ট্রাকচারটাকে আরো ছোট করতে হবে। আরো ছোট করার জন্য যেটা করা হচ্ছে যে তোমার এই এই যে হাইড্রোজেনের প্রেজেন্স টেজেন্স হ্যানা ত্যানাগুলো সেইগুলো আর লোকে দেখাবে না, শুধুমাত্র মানে কি বলো জানে অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন তার ক্যাটিনেশন প্রপার্টির জন্যই অ্যাকচুয়ালি অর্গানিক কম্পাউন্ডটা তৈরি করছে, তাহলে এই লিঙ্কেজগুলোর মধ্যে যে কার্বন আছে সেগুলো আলাদা করে বলার তোমার দরকার পড়ছে না। সেই ধরনের স্ট্রাকচার যেটা সেটাকে বলা হচ্ছে তোমার বন্ড লাইন স্ট্রাকচার। তাহলে 4 নম্বর হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার। আচ্ছা, বন্ড লাইন স্ট্রাকচার দু একটা এক্সাম্পল দিলে তুমি ভালো করে বুঝতে পারবে। ধরো তুমি একটা পার্টিকুলার কম্পাউন্ড বলছো, ধরো বেনজিন। বেনজিন আচ্ছা, বেনজিনের ক্ষেত্রে তুমি জাস্ট এইরকম একটা স্ট্রাকচার এঁকে দিলে, এই স্ট্রাকচার তুমি এঁকেছো, ধরো লেটস এরকম একটা স্ট্রাকচার তুমি এঁকে দিলে। তাহলে এখানে দেখ কোথায় কার্বন কোথায় হাইড্রোজেন কিছুই দেখানো হচ্ছে না। মানে বেসিক্যালি এটা দেখানো হচ্ছে যে সব সময় ভার্টেক্স গুলোতে কার্বন থাকবে। যদি উল্লেখ কিছু না করে দেওয়া থাকে তাহলে ভার্টেক্স গুলোতে কার্বন আছে, ঠিক আছে। এবারে এই কার্বনের টেট্রাভ্যালেন্সিটা স্যাটিসফাই করার জন্য এই যারা কার্বন কার্বন যুক্ত হয়েছে সেগুলো পরিষ্কার দেখতে পাওয়া যায়, সি ডাবল বন্ড সি হয়েছে, সি সিঙ্গেল বন্ড সি। বাকিটা ম্যানেজ করার জন্য যেখানে যেটা হাইড্রোজেন আছে তোমাকে সেই স্যাটিসফ্যাকশনটা সেইটাকে তোমাকে অটোমেটিক্যালি লিখে ফেলতে হবে আর কি। মানে এই যে স্ট্রাকচারটা এটা বন্ড লাইন স্ট্রাকচার হলে এটা কোন কম্পাউন্ডের জন্য, এটা যদি তুমি জাস্ট কনডেন্স যে স্ট্রাকচারটার কথা বলা হয়েছিল কনডেন্স স্ট্রাকচারটা যদি দেখো মানে এটা সরি ধর আমি একদম বলছি যে এই স্ট্রাকচারটা কিসের স্ট্রাকচার না কার্বন 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 এইটা এই ডাবল ওয়ান এই ডাবল ওয়ান এই ডাবল ওয়ান, এইখানে আছে এইচ, এইখানে আছে এইচ, এইখানে আছে এইচ, এইখানে আছে এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। তাহলে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা তুমি খুব ইজিলি এইরকম ভাবে এক্সপ্রেস করছো। ধরো এরকম একটা স্ট্রাকচারের কথা বলা হলো, ধরো এই 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 ডাবল বন্ড এই এই ধরো এরকম একটা স্ট্রাকচার আঁকা হয়েছে, মানে বন্ড লাইন স্ট্রাকচার এইটা। এর মানেটা কি? মানেটা হচ্ছে দেখ এই যতগুলো ভার্টেক্স আছে এইটা প্রত্যেকটা একটা করে কার্বন আছে। মানে এইটা বেসিক্যালি হচ্ছে সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে ডাবল বন্ড সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে। এবারে বাকিটা তোমার স্যাটিসফাই করার জন্য যা যা লাগবে আর কি। তাহলে এইখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে, এইখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে, এইটা তাহলে CH2 হয়ে যাবে, এটা CH3 হয়ে যাবে। কারণ কার্বনের দুটো ভ্যালেন্স অলরেডি স্যাটিসফাইড আর দুটো হাইড্রোজেন হলেই চলে যাবে। এই কার্বনে 1 2 3 4 অলরেডি স্যাটিসফাইড, এই কার্বন আছে 1 2 3, তার মানে এখানে একটা CH হয়ে গেল। তাহলে এই যে কম্পাউন্ডটা এই কম্পাউন্ডটাকে তুমি জাস্ট বন্ড লাইন স্ট্রাকচারে এইরকম ভাবে লিখছো। এইটা ধরো জাস্ট সিম্পলি একটা ট্রায়াঙ্গেলের মতো তুমি করে ফেললে। তাহলে এইটা বেসিক্যালি হচ্ছে সাইক্লোপ্রোপেন বলা হচ্ছে এটা। সেইটা কি না এই ভার্টেক্স মানে প্রত্যেকটা ভার্টেক্সের কার্বন আছে, কার্বন 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 এইটা।
এবারে টেট্রা ভ্যালেন্সি স্যাটিসফাই করার জন্য হচ্ছে এখানে তোমার একটা CH2 থাকবে, এখানে CH2 থাকবে, এখানে তোমার CH2 থাকবে। তাহলে এইটাকে তুমি এরকম ভাবে এক্সপ্রেস করছো, ঠিক আছে? তাহলে এরকম একটা স্ট্রাকচার ধরে নাও বিআর, এরকম একটা স্ট্রাকচার জাস্ট করা হয়েছে। তাহলে এইটা বেসিক্যালি কি না, কার্বন 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 কার্বন, এইখানে হচ্ছে তোমার বিআরটা। এবারে ভ্যালেন্সি স্যাটিসফাই করার জন্য 1 2 3টে হয়ে গেছে, মানে এখানে শুধু এইচ দিলেই চলবে। এই কার্বনে একটা দুটো হয়েছে মানে CH2 দিতে হবে, এই কার্বনে একটা দুটো হয়েছে মানে CH2 দিতে হবে, একটা দুটো হয়েছে মানে CH2 দিতে হবে, CH2 দিতে হবে, CH2 দিতে হবে। তাহলে এইটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখছো, ঠিক আছে? তাহলে এই যে স্ট্রাকচার গুলো, এগুলো হচ্ছে অনেক স্মার্টার অ্যাপ্রোচ আর কি, মানে অনেক সময় বিভিন্ন রকমের রিয়াকশন টিয়াকশন করতে গেলে না এগুলো তোমার সুবিধা হবে আর কি। ধরো এরকম একটা স্ট্রাকচারের কথা বলছি, এই 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 ডবল বন্ড ও, ধরো ওই। তাহলে এটা কে বেসিক্যালি না, দেখো এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এই কার্বন এলো, এই কার্বন এলো, এই কার্বন এলো, এই ডবল বন্ড ও হলো, এই OH হলো। এবারে বাকিগুলো ভর্তি করো, এখানে CH3 আছে, এখানে CH3 আছে, এটা CH হবে, তাহলে এটা CH2 হবে, এটা CH2 হবে। তাহলে এইটা, তাহলে এই যে কম্পাউন্ডটা তাকে তুমি এইরকম ভাবে লিখছো। তার মানে দেখো তাহলে বন্ড লাইন স্ট্রাকচারটা তুমি এমনি খুব ইজিলি করে ফেলতে পারবে, মানে স্যার যতগুলো। ওখানে CH3 হবে না? এইটা CH3, হ্যাঁ এটা তো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওটা CH3, মুখে CH3 বলেছিলাম, মানে লিখতে গিয়ে হয়ে গেছে CH3, ঠিক আছে? তাহলে এইটা এক রকমের স্ট্রাকচার হলো। আচ্ছা, আর এক রকমের স্ট্রাকচার ইউজুয়ালি আঁকতে হয় না, কিন্তু কিছু একটা স্পেশাল কেসে কখনো কখনো তোমাকে আঁকতে হতে পারে। মানে ইউজুয়ালি তুমি নর্মাল যখন কোনো একটা কেমিক্যাল রিয়াকশন টিয়াকশন লিখছো হচ্ছে না, কিন্তু স্টিরিও কেমিস্ট্রি বলে একটা ব্যাপার আছে। স্টিরিও কেমিস্ট্রি যখন তুমি মেনটেন করবে, দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড আছে, টেট্রাহেড্রাল কম্পাউন্ড, তার SN2 রিয়াকশন হচ্ছে, মানে এটা বলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, এরকম একটা রিয়াকশন আছে, SN2 বলা হয়। SN2 রিয়াকশন হলে এটা ইনভার্সন হয়ে যায়, মানে একটা ছাতা যেমন আছে না, ছাতা একদিকে মুখ করে আছে, তুমি দেখছো একদিকটা মানে ছুচালো, একদিকটা তোমার আছে, এবারে উল্টো দিক দিয়ে হাওয়া লাগলে কি হয়, ছাতা পরে উল্টে যায়। তাহলে এইরকম ভাবে না উল্টে টুল্টে যায়, এবার সেই উল্টে যাচ্ছে কি যাচ্ছে না সেগুলোকে বুঝতে গেলে তোমার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার লাগে। এখানে আরেক রকমের স্ট্রাকচারের কথা বলছি, সেটাকে 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ড। 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ড। দেখো মানে ব্যাপারটা হচ্ছে যে, ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল মিথেনের কথাই বলছি, মিথেনের তো স্ট্রাকচার বলে একটা সুষম চতুস্থলকীয়, তার CH4 তার স্ট্রাকচার হচ্ছে রেগুলার টেট্রাহেড্রাল, তো এটা রেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচার দিয়ে তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা 109°28' করছে, এবং সেটা 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক দেশে সে বিন্যস্ত আছে। তো সেটা তুমি দেখাবে কি করে 3 ডাইমেনশনে? দেখো দেখানোর নিয়মটা হচ্ছে, তুমি দেখো অ্যাডমোস 3জনকে তুমি খাতার প্লেনে বা বোর্ডের প্লেনে রাখতে পারবে। তার ক্ষেত্রে বাকি যে দুজন, একজন থাকবে বোর্ডের প্লেনের সামনের দিকে, আরেকজন থাকবে বোর্ডের প্লেনের পিছনের দিকে। তুমি তাহলে খাতায় যখন লিখছো, মলিকুলটা 3 ডাইমেনশনাল, কিন্তু খাতাটা 2 ডাইমেনশনাল, তাহলে তুমি কি করছো, 3টে অ্যাটমকে অ্যাটমোস্ফিয়ারে একটা প্লেন রাখতে পারলে। এবারে ধরো যেটা খাতার পিছনের দিকে আছে, সেটাকে এই ধরনের ড্যাশ লাইন তুমি ব্যবহার করছো, এটাকে বোঝানোর জন্য এটা তোমার পিছনে আছে, ঠিক আছে, এইরকম করে। আর যেটা তোমার সামনে আছে, সামনে মানে হচ্ছে, ধরো তুমি যদি বোর্ডটাকে দেখো, বোর্ড থেকে হচ্ছে সামনের দিকে, আর এটা হচ্ছে পিছনের দিকে।
এইটা এইচ, এইটা এইচ। তাহলে এইটা যে বোঝানো হলো এটা একটা থ্রি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, যেটা এই যে তিনটে বন্ড মানে এরা তিনজন, এই যে এইটা মানে এরা তিনজন আর কি, মানে এই বন্ডটা এবং এই বন্ডটা, এটা যে অন দা প্লেন অফ দ্য পেপার, অন দ্য প্লেন অফ দ্য পেপার। আর এই যে বন্ডটা এটা হচ্ছে উপরের দিকে, উপরের দিকে হচ্ছে মানে বন্ড টুয়ার্ডস অবজারভার, টুয়ার্ডস অবজারভার। আর এই যে বন্ডটা এটা হচ্ছে তোমার মানে একটা ড্যাশড লাইন আর কি, এটা বন্ড অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, এটা হচ্ছে বন্ড অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার। ঠিক আছে, এই যে ব্যাপারটা। তাহলে এই রকম করে তোমাকে এই থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার তোমাকে আঁকতে হবে আর কি। ঠিক আছে, এরকম ওরকম অনেক হয়। ধরো তুমি লেটসে একটা ইথিলিনের কথা ভাবছো, C2H6 ধরো, এর যে যখন স্ট্রাকচারটা আঁকবে তাহলে দেখো মানে এখানে দুটো যে কার্বন আছে, তাহলে এই কার্বনটা টেট্রাহেড, এই কার্বনটা টেট্রাহেড। তার জন্য যেটা আমি করছি সেটা হচ্ছে যে ধরো এই যে এই মানে এই বন তাহলে একটা প্লেনে আছে। একই রকম করে ধরো তুমি লেটসে এইটা করলে, তাহলে এই এরা হচ্ছে একটা প্লেনে রইল। এবারে তার রেসপেক্টে এইটা ধরো, এইটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার হলো। আবার এইটাও ঠিক একই রকম করে এইচ, ধরো এইচ, এটা একটা টেট্রাহেড্রাল। মানে এইটা হচ্ছে তুমি যদি ওভারঅল দেখো এটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল। দেখো এখানে তোমার এই কার্বনকে কেন্দ্র করে একটা টেট্রাহেড্রাল, এই কার্বনকে একটা কেন্দ্র করে একটা টেট্রাহেড্রাল, হ্যাঁ, করে তুমি C2H6 এর স্ট্রাকচারটাকে পাচ্ছ। তাহলে এই ধরনের স্ট্রাকচারগুলো হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার। এগুলো ইউজুয়ালি তোমাকে ব্যবহার করতে হয় না, কিন্তু কখনো যদি স্টিরিও কেমিস্ট্রি উল্লেখ করতে হয় তখন তোমাকে এটা ব্যবহার করতে হয় আর কি। যেমন ধরো একটা এক্সাম্পল দিই তোমাকে, মানে যেটা আমি বলছিলাম, ধরো একটা SN2 রিয়াকশন, এই রিয়াকশনটা কোথা থেকে আসছে তুমি পরে বুঝবে, হ্যাঁ, এক্ষুনি বোঝা যাবে না। এই রিয়াকশনটাকে বলা হয় নিউক্লিওফিলিকের এই N, সাবস্টিটিউশনের S, আর বাইমলিকুলার 2, হ্যাঁ, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। ধরো আমি তোমাকে একটা স্ট্রাকচার বলছি, একটা এইখানে হচ্ছে H আছে, এখানে H আছে, এটা হচ্ছে H আছে, এটা হচ্ছে মিথাইল আয়োডাইড, হ্যাঁ। আর এবারে একটা বেস ধরো OH মাইনাস, সে কি করছে পিছন থেকে এই কার্বনকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার জন্য এই ধরো আয়োডিনটা বেরিয়ে গেল। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে মিথাইল আয়োডাইড, সেখান থেকে মিথানল তৈরি হচ্ছে, মানে OH মাইনাস দিয়ে ধাক্কা দিলে পরে I মাইনাসটা বেরিয়ে গেল। আচ্ছা, বেরিয়ে যখন গেল তাহলে I মাইনাসটা বেরিয়ে গেল এইটা, তো বাকি যেটা তৈরি হলো সেটা কেমন দেখতে গেল তো, এইটা হচ্ছে এই তোমার OH, এই H, এই H, এই হচ্ছে তোমার H। তাহলে কি হলো দেখো, এইটা যেমন ছিল এটা পুরো উল্টে গেল, তার মানে ইনভার্সন হলো। এটা হচ্ছে ইনভার্সন বলা হয়, ইনভার্সন অফ কনফিগারেশন। এই কনফিগারেশন ইনভার্সনটা হলো। তাহলে দেখো যদি থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার না তুমি বলতে, তাহলে যে এইটা অ্যাকচুয়ালি তোমার এরকম মানে ঘুরে গেছে, মানে I মাইনাসটা যে দিক থেকে বেরোচ্ছে OH মাইনাসটা যে উল্টো দিকে অ্যাটাচ হচ্ছে তুমি সেটা বুঝতে পারতে না। এবং দেখো একটা ছাতা
আর যেমন ছাতাটা এদিকে খাটানো ছিল, এদিক থেকে হাওয়া লেগেছে, ছাতাটা উল্টো দিকে চলে গেছে। তাহলে এই টাইপের বিশেষ কিছু রিয়াকশনস আছে যেখানে এটা উল্টে যাচ্ছে সেটা দেখানোর দরকার পড়ে, তখনই শুধুমাত্র তুমি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আঁকবে, আদারওয়াইজ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আঁকার দরকার নেই। ইভেন তোমার এই টাইপের স্ট্রাকচার একটু পরের দিকে তুমি আঁকবে, তুমি মূলত হচ্ছে এই টাইপের স্ট্রাকচার যে কর্নার স্ট্রাকচারাল ফর্মুলা, এগুলি দেখবে মূলত ব্যবহার করছো। ঠিক আছে, তাহলে বোঝা গেল তাহলে একটা অর্গানিক কম্পাউন্ডকে কত রকমের স্ট্রাকচার দিয়ে এক্সপ্রেস করতে পারা যাবে, এটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ ঠিক আছে তো? আচ্ছা, চলো তাহলে একটা অর্গানিক কম্পাউন্ডকে তুমি ডিফারেন্ট স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশনে কেমন করে রিপ্রেজেন্ট করবে সেটা তুমি দেখে নিলে। আচ্ছা, নেক্সট চলে এসো, আমরা ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস দেখবো। অর্গানিক কম্পাউন্ডগুলোকে বিভিন্ন রকমভাবে ক্লাসিফাই করতে হয়, সেগুলো একটুখানি আমি দেখতে চাইছি। Classification of organic compounds on the basis of carbon skeleton. Classification of organic compounds on the basis of carbon skeleton. যাক, এইভাবে আমি ক্লাসিফিকেশনটাকে করছি। ধরো প্রথমে অর্গানিক কম্পাউন্ডস। অর্গানিক কম্পাউন্ড মানে মূলত আমি হাইড্রোকার্বনস অ্যান্ড দ্যার ডেরিভেটিভস এগুলো নিয়ে কথাবার্তা বলছি। হাইড্রোকার্বন অ্যান্ড দেয়ার, তোমরা জানো হাইড্রোকার্বন মানে যেখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে, কিন্তু অর্গানিক কম্পাউন্ড তো শুধু কার্বন হাইড্রোজেন এইটুকুই থাকবে সেরকম নয়। বিভিন্ন রকমের তো অর্গানিক কম্পাউন্ড আছে, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, ফেনল, যেখানে অক্সিজেন থাকে। আবার ধরো যে কোনো অ্যামিন কম্পাউন্ড বা নাইট্রো কম্পাউন্ড, সেখানে হচ্ছে নাইট্রোজেন থাকছে, এছাড়া সালফার থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, হ্যাঁ, তাহলে অনেক কিছু থাকতে পারে আর কি। তাহলে অর্গানিক কম্পাউন্ড মানে হচ্ছে আমি মূলত হাইড্রোকার্বন এবং তার বিভিন্ন রকম ডেরিভেটিভ নিয়ে কথাবার্তা বলছি। সেইটাকে মেজর দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমে আমি দুটো মেজর ক্যাটাগরিতে এটাকে ভাগ করলাম। প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে অ্যাসাইক্লিক আর ওপেন চেন। অ্যাসাইক্লিক অর ওপেন চেন। আচ্ছা, এইটাকে অনেক সময় অ্যালিফ্যাটিক কম্পাউন্ড বলা হয়। অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। আর একটা হচ্ছে সাইক্লিক অর ক্লোজ চেন অর রিং কম্পাউন্ড। সাইক্লিক, হ্যালো, শোনা যাচ্ছে তোমার কথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, মানে সাইক্লিক অর closed chain or ring compound. রিং কম্পাউন্ড। আচ্ছা, এইখানে এটা আবার দু রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার স্ট্রেট চেন কম্পাউন্ড হয়, স্ট্রেট চেন কম্পাউন্ড, আর হচ্ছে ব্রাঞ্চ চেন কম্পাউন্ড। আচ্ছা দেখো, স্ট্রেট চেন কম্পাউন্ডে তুমি এক্সাম্পল দেখো, ধরো আমি জাস্ট একটা CH3, CH2, CH2,
CH3 এরকম একটা কম্পাউন্ডের কথা বলছি, এটাকে বলা হয় নর্মাল বিউটেন। এইটা একদম স্ট্রেট চেন। আবার ধরো তুমি CH3, CH2, CH2, CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে পেন্ট 1 ইন এর আইউপ্যাক নাম। পেন্ট 1 ইন, এই নামগুলো কোথা থেকে আসছে আমি পরে বলবো। দেখে এইগুলো হচ্ছে তোমার স্ট্রেট চেন অর্গানিক কম্পাউন্ডসের এক্সাম্পলের মধ্যে পড়ছে। আবার কিছু 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 ব্রাঞ্চিং হয়ে যায়, ধরো এটা CH, CH3, 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 এই ধরনের একটা ব্রাঞ্চিং হতে পারে। এটাকে অনেক সময় বলে আইসোবিউটেন বলে, এর আইউপ্যাক নামটা আমি পরে বলবো। এইটা আইসোবিউটেন বলা হচ্ছে। আবার ধরো এরকম আছে, এই চারদিকে চারটে CH3, মানে 5 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন, যেখানে চারদিকে চারটে CH3, এটাকে বলা হয় নিওপেন্টেন বলা হয়, এক্সেট্রা। তাহলে দেখো এইগুলো হচ্ছে ব্রাঞ্চ চেঞ্জ কম্পাউন্ড, এগুলো হচ্ছে স্ট্রেট চেঞ্জ কম্পাউন্ড। তাহলে এর আর ক্লাসিফিকেশন থাকবে না বলে এখানে আমি এক্সাম্পলগুলো দিয়ে দিলাম। কিন্তু সাইক্লিক বা ক্লোজ চেন বা রিং চেন যখন করবে তার আরো অনেক রকমের ক্লাসিফিকেশন হয় বলে আমি এইখানেতে এক্সাম্পলগুলো দেওয়ার জায়গা পাবো না। একটা একটা এক্সাম্পল দেবো, পরে আরো অনেক এক্সাম্পল দিয়ে আমি কথাবার্তা দেখাবো। একটুখানি ইচ্ছা করে দূরে দূরে সরিয়ে লিখলাম। আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে কার্বোসাইক্লিক আর হোমোসাইক্লিক কম্পাউন্ড, মানে যেখানে পুরো চেনটা তৈরি হচ্ছে, প্রত্যেকটা চেনের ভার্টেক্সে তবে সেখানে কার্বন আছে, কার্বোসাইক্লিক। और এরকম বলে হোমোসাইক্লিক বলা হয়, और হোমোসাইক্লিক কম্পাউন্ড। আর আরেক রকমের হয় যেখানে পুরো যে রিংটা তৈরি হচ্ছে, রিং এর প্রত্যেকটা ভার্টেক্সে কার্বন নেই, তার সঙ্গে একটা হেটেরো অ্যাটম, কখনো সালফার, কখনো অক্সিজেন, কখনো নাইট্রোজেন, এরা থাকতে পারে, তখন তাকে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বলা হয়। হেটেরোসাইক্লিক কম্পাউন্ড এটা। আচ্ছা, এবারে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যারা, তারা দু রকমের হতে পারে, কেউ কেউ অ্যালিসাইক্লিক আর কেউ কেউ অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক আর হচ্ছে তোমার অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক হতে পারে আর অ্যারোমেটিক হতে পারে। আচ্ছা, অ্যারোমেটিক আবার দু রকমের হতে পারে। কিছু কিছু অ্যারোমেটিক কম্পাউন্ড আছে যেটা বেনজিন রিং থাকে, তাকে অনেক সময় বলা হয় বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড। আর একটা কিছু কিছু ক্ষেত্রে পাবে অ্যারোমেটিক কম্পাউন্ড কিন্তু বেনজিন রিং নেই, তাকে নন বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়। নন বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড বলছে। আর হেটেরোসাইক্লিক যখন তুমি কনসিডার করছো, সেটাও দু রকমের হতে পারে। অ্যালিসাইক্লিক টাইপ অ্যারোমেটিক কম্পাউন্ড হতে পারে, আর অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড হতে পারে। এইটাও তোমার দু রকমের হতে পারে, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হতে পারে তোমার অ্যারোমেটিক। মানে অ্যালিসাইক্লিক তার সঙ্গে তোমার হেটেরোসাইক্লিক হবে, অ্যালিসাইক্লিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, আর অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। দেখো, এই যে স্ট্রেট চেন কম্পাউন্ড আর ব্রাঞ্চ চেন কম্পাউন্ড, মানে অ্যাসাইক্লিক বা ওপেন চেন বা অ্যালিফ্যাটিক যে সমস্ত কম্পাউন্ডগুলো, তার যে স্ট্রেট চেন এবং ব্রাঞ্চ চেঞ্জ, তার আমি এক্সাম্পলগুলো দিয়েছি। আরো অনেক এক্সাম্পল তুমি পাবে। আচ্ছা, এবারে ডান দিকের এক্সাম্পলগুলো আমি দেখি। দেখো,
ডান দিকে কিরকম আগে ক্লাসিফিকেশনটা এখানে মেমোরাইজ করে নাও, যে সাইক্লিক বা ক্লোজ চেইন বা রিং যে কম্পাউন্ডসগুলো আছে তাদের মধ্যে প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, আর হচ্ছে হেটেরোসাইক্লিক। কার্বোসাইক্লিকের ক্ষেত্রে হচ্ছে পুরো সাইকেলটাই হচ্ছে কার্বন দিয়ে হবে এটা। তার আবার দু রকমের, অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক হতে পারে, অ্যারোমেটিক বা বেঞ্জিনাইট নন বেঞ্জিনাইট হতে পারে। আর হেটেরোসাইক্লিক হচ্ছে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক হতে পারে। ধরো আমি একটার পর একটা এক্সাম্পল দিই। ধরো প্রথমে তুমি যদি একটা কার্বোসাইক্লিক যদি কম্পাউন্ড কনসিডার করো যারা বেসিক্যালি অ্যালিসাইক্লিক, তাহলে এই যে অ্যালিসাইক্লিক মানে কার্বোসাইক্লিকের মধ্যে যে অ্যালিসাইক্লিক আর কি, সেইটাকে যদি তুমি দেখো, মানে কার্বোসাইক্লিক কম্পাউন্ডে তো দুটো ক্লাসিফিকেশন হলো, একটাকে বলছি অ্যালিসাইক্লিক। আচ্ছা, অ্যালিসাইক্লিক কম্পাউন্ডের প্রচুর এক্সাম্পল পাবে। ধরো এইটা বললে, এইটা মানে হচ্ছে বেসিক্যালি কার্বন 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 H2 H2 H2, এই যে কম্পাউন্ডটা, এটা কার্বোসাইক্লিক কম্পাউন্ড। কারণ দেখো পুরো ভার্টেক্স গুলোতে শুধুমাত্র কার্বন আছে, মানে কার্বন দিয়ে সাইকেলটা তৈরি হয়েছে, কিন্তু এরা অ্যারোমেটিক নয়। আর অ্যারোমেটিক কাকে বলে আমি পরে খুব ভালো করে তোমাদের বলবো। মানে অ্যারোমেটিক কম্পাউন্ড হওয়ার না অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, মানে বলা হয় হুকেল থিওরি অনুযায়ী 4n+2 ডিলোকালাইজ পাই ইলেকট্রন থাকতে হয়, এরা অন্যান্য মলিকুলের থেকে বেশি স্টেবল হতে হয়, ইত্যাদি কিন্তু অনেক রকমের প্রপার্টি আছে। এই অ্যারোমেটিক কম্পাউন্ড মধ্যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এই সেমিস্টার সিলেবাসে আছে, সেটা আমরা খুব ডিটেলে ভালো করে আলোচনা করবো, সেটা পরে আলোচনা করছি আর কি। তাহলে এইটা, তারপরে ধরো তুমি এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, এটাকে বলা হচ্ছে সাইক্লোবিউটেন। ধরো সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, এই যে সমস্ত কম্পাউন্ডগুলো, এরা দেখো এরা হচ্ছে তোমার কার্বোসাইক্লিক, কারণ কার্বন দিয়ে সাইকেলটাকে তৈরি হয়েছে, কিন্তু এরা অ্যারোমেটিক নয়। আচ্ছা, অ্যারোমেটিকের যখন তুমি দেখবে, অ্যারোমেটিক তো দু রকমের হয়েছে। এখন এই যে অ্যারোমেটিকের দুটো ক্লাসিফিকেশন, একটা বেঞ্জিনয়েড একটা নন বেঞ্জিনয়েড, একটা বেঞ্জিনয়েড আর একটা নন বেঞ্জিনয়েড। বেঞ্জিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড আর একটা নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, বেঞ্জিনের অ্যারোমেটিক কম্পাউন্ডের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে বেঞ্জিন ইটসেলফ। এছাড়া এই যে কম্পাউন্ডটা, এটাকে বলে ন্যাপথালিন, এটা হচ্ছে বেঞ্জিন। এই এই এটাকে বলে অ্যানথ্রাসিন। তো দেখো এদের ক্ষেত্রে প্রত্যেকটায় তোমার এই বেঞ্জিন রিংটা কিন্তু আছে, সেই জন্য বেঞ্জিনের অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে বেঞ্জিন রিংটা এক্ষেত্রে তোমার সবসময় আছে, সেখানে এটা হচ্ছে বেঞ্জিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড এগুলো। আচ্ছা, আবার ধরো নন বেঞ্জিনের অ্যারোমেটিক কম্পাউন্ড এরকম হতে পারে। ধরো এরকম একটা কম্পাউন্ডের কথা বলছি, এই 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 দুটো, এই ধরো একটা কম্পাউন্ড, এই 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 একটা ধরো কম্পাউন্ড, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এইটা মানে কোনো বেঞ্জিন রিং নেই, যে 6 মেম্বার যে রিংটা সেটাকে বলা হচ্ছে বেঞ্জিন রিং। দেখো এখানে কিন্তু সেরকম সিচুয়েশনটা নেই আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে নন বেঞ্জিনের অ্যারোমেটিক কম্পাউন্ড। এগুলো এগুলো হচ্ছে মানে কার্বোসাইক্লিক সার্টেনলি, কারণ কার্বন ছাড়া কিছু নেই, হ্যাঁ, কিন্তু এগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড, কিন্তু এটা হচ্ছে তোমার নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড এটা। আচ্ছা, এবারে হেটেরোসাইক্লিক যখন তুমি দেখছো,
হেটেরোসাইক্লিকের দুটো ক্লাসিফিকেশন তো, এক্ষেত্রে একটা অ্যালিসাইক্লিক টাইপ, একটা অ্যারোমেটিক টাইপ। আচ্ছা, প্রথম একটা ব্যাপার হচ্ছে যে এইটা কিন্তু হেটেরোসাইক্লিক, পুরো যে রিংটা হবে সেই রিংটা কিন্তু পুরোটাই তোমার এ দিয়ে তৈরি হবে না, মানে পুরোটাই কার্বন দিয়ে তৈরি হবে না, রিং এর মধ্যে অন্য কেউ থাকবে। যেমন ধরো এই অক্সিজেন, এই 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 এরকম একটা কম্পাউন্ডের কথা, মানে এটা বেসিক্যালি এখান থেকে আসছে আর কি। অক্সিজেন এখানে আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, মানে এইটাকে আমি এরকম ভাবে লিখছি। দেখো একটা সাইক্লিক কম্পাউন্ড কিন্তু একটা ভার্টেক্স হচ্ছে তোমার অক্সিজেন আছে, এটাকে অনেক সময় বলে অক্সিড্যান বলা হয়, অক্সিড্যান। এইটা ঠিক আছে। ধরো এরকম একটা কম্পাউন্ডের কথা বলা হচ্ছে, এই 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 এই, যেখানে নাইট্রোজেন, মানে এটা এই যে এখানে একটা নাইট্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে আর কি, এনএইচ। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি তোমার কার্বন 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 নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন, এখানে এইচ হলো, এখানে H2, এখানে H2, এখানে H2, এখানে H2। তো দেখো এটা হচ্ছে হেটেরোসাইক্লিক কেন, কারণ পুরো যে সাইকেলটা একটা নাইট্রোজেন আছে, পুরোটাই কার্বন দিয়ে নেয়। হ্যাঁ, এটাকে বলা হয় পিরিলোডিন, বলা হয় পাইরোলিডিন, PYRROLODIN, পাইরোলিডিন। এটা তাহলে এরা হচ্ছে তোমার নন অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বা অ্যালিসাইক্লিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। কিন্তু তুমি যদি এইগুলো দেখো, তো 5 মেম্বার রিং, এই ধরো এখানে NH থাকবে। এই যে কম্পাউন্ড গুলো, এইটাকে বলা হচ্ছে ফিউরান, যেখানে অক্সিজেন থাকে সেটা হচ্ছে ফিউরান, যেটা সালফার থাকে তাকে বলা হচ্ছে থায়োফিন, আর যেখানে নাইট্রোজেন থাকবে সেটা হচ্ছে পিরোল। PYRROL, সরি, আরটা দুবার হবে, এলটা একবার হবে, RROL, পিরোল। আর এটা হচ্ছে 5 মেম্বার রিং, এটা কিন্তু 6 মেম্বার করে দিতে, এটা নাইট্রোজেন দিয়ে আর কি। এখানে তোমার ধরো এ থাকবে, ডাবল বন্ড থাকবে, এই থাকলো, এই থাকলো, এই থাকলো, এইটা, এটাকে বলা হচ্ছে পিরিডিন বলা হচ্ছে। এই যে কম্পাউন্ড গুলো সব হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, কিন্তু অ্যারোমেটিক। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে যখন ক্লাসিফিকেশনটা বলেছিলাম, ক্লাসিফিকেশনে যে যে মূল জায়গাগুলো ছিল প্রত্যেকটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম। এখানে দু একটা এক্সাম্পল দিতে পেরেছিলাম জায়গা ছিল বলে, বাকি যেগুলো দরকার কার্বোসাইক্লিকের মধ্যে তোমার অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক, আর অ্যারোমেটিকের মধ্যে বেঞ্জিনয়েড এবং নন বেঞ্জিনয়েড, তাদের এক্সাম্পল দিয়েছি। আর হেটেরোসাইক্লিকের মধ্যে অ্যালিসাইক্লিক কোনটা এবং অ্যারোমেটিক কোনটা, তাদের এক্সাম্পলগুলো আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইগুলো কি জানো তো, এইগুলো আস্তে আস্তে না দেখতে থাকো, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। মানে দেখবে এই যে বেঞ্জিন এরকম দেখতে, ন্যাপথলিন এরকম দেখতে, অ্যান্থ্রাসিন এরকম দেখতে, আবার ঠিক একই রকমের দেখতে আরেকটা আছে, সেটা হচ্ছে ফেনান্থিন। এটা জাস্ট এই পরপর করে না থাকে, এইরকম ভাবে থাকছে, এটাকে বলে ফেনান্থিন। তিনটে বেঞ্জিন রিং ফিউজড হয়েছে আর কি। তো দেখো, তাহলে আমি যখন অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশনটাকে করলাম, ক্লাসিফিকেশনটা এখানে কিসের উপরে বেস করে, না ক্লাসিফিকেশন অর্গানিক কম্পাউন্ড কথা বেশি সব কার্বন স্কেলিটন। আচ্ছা, এবারে আরো অন্য রকমের ক্লাসিফিকেশন কিন্তু হয়, সেটাকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এই স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড কম্পাউন্ড বলতে যে কি বুঝি সেটা একটুখানি বলে নেওয়া যাক। মানে পার্টিকুলারলি হাইড্রোকার্বনের ক্ষেত্রে এটা তুমি বিশেষ করে দেখতে পাবে যে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড কম্পাউন্ড কোনগুলো আর কি, সেগুলো
স্যাচুরেটেড স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ডস। আচ্ছা, স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে যে ইচ কার্বন অ্যাটম, যেটা প্রত্যেকটা কার্বন অ্যাটম, ইচ কার্বন অ্যাটম ইজ লিঙ্কড উইথ other atoms only by সিঙ্গেল বন্ড, only by সিঙ্গেল বন্ড। যেমন ধরো তুমি মিথেন যখন কনসিডার করেছিলে, মিথেন, তাহলে মিথেনের স্ট্রাকচারে দেখো এই কার্বনের যে 4টে ভ্যালেন্সি সবটা সিঙ্গেল বন্ড দিয়ে স্যাটিসফাইড হয়েছে। তো ইথেন দেখো এগুলো সব হচ্ছে সিঙ্গেল বন্ড দিয়ে স্যাটিসফাইড হয়েছে। তো একটা মিথানলের কথা বলছি, এখানে যে কার্বনগুলো আছে প্রত্যেকটা হচ্ছে তোমার সিঙ্গেল বন্ডে স্যাচুরেটেড হয়েছে। এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এগুলো সব স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, যেখানে কার্বনের ভ্যালেন্সিটা সবসময় সিঙ্গেল বন্ড দিয়ে সেটা যুক্ত হবে। মানে কার্বন কখনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি করবে না। আর কার্বন যখন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি করে ফেলতে পারে তখন সেটার নাম হয়ে যাবে আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। দেখো আনস্যাচুরেটেড যে অর্গানিক কম্পাউন্ডস, সেক্ষেত্রে হচ্ছে তোমার ওই অন্ততপক্ষে একটা কার্বন, একটা মানে অটোমেটিক্যালি দুটো আর কি, হ্যাঁ, সেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। তাহলে দেয়ার মাস্ট বি at least one double bond or ট্রিপল বন্ড। যেমন ধরো এই যে ইথিলিনের কথা বললাম আমি, এটা হচ্ছে ইথিলিন, এই ধরো অ্যাসিটিলিন যেটা আমি বলেছি, এক্ষেত্রে কিন্তু কার্বন ডাবল বন্ড বা কার্বন সিঙ্গেল বন্ড এগুলো আছে। এই ধরনের কম্পাউন্ডগুলো হচ্ছে তোমার আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। তাহলে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, তাদের এক্সাম্পল আমি এই পার্টিকুলার কেসে দেখে নিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসি হচ্ছে ফাংশনাল গ্রুপে। দেখো ইভেন তোমরা ক্লাস 10-এ যখন পড়েছিলে তখন অন্ততপক্ষে 6টা ফাংশনাল গ্রুপ তোমাদের পড়তে হয়েছিল। মানে ফাংশনাল গ্রুপটা কি না, ফাংশনাল গ্রুপ হচ্ছে একটা অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটমস যেটা কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের প্রেজেন্ট থেকে সেই অর্গানিক যে কম্পাউন্ডের কোনো একটা পার্টিকুলার ক্লাস ক্যারেক্টারাইজ করে, এবং তার কেমিক্যাল প্রপার্টিগুলো হচ্ছে ওই ফাংশনাল গ্রুপটার উপরই অ্যাকচুয়ালি নির্ভর করে। ফাংশনাল গ্রুপটা কি? ফাংশনাল গ্রুপ হচ্ছে, আমি এইভাবে লিখছি, a functional group may be defined as as an atom or a group of atoms present in an organic compound which is responsible for its
ক্যারেক্টারিস্টিক্স কেমিক্যাল প্রপার্টি। যেমন ধরো আমি একটা COOH গ্রুপ বললাম, এটা একটা ফাংশনাল গ্রুপ, একে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এবারে তুমি ধরো এই COOH, CH3, COOH, CH3, CH2, COOH, এই এক্সেট্রা, এগুলো যখন তুমি দেখছো, এরা সবাই হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি শো করছে বা আরো অনেক ইম্পর্টেন্ট প্রপার্টি শো করছে। তাহলে দেখো, এই যে কম্পাউন্ডগুলো যে ধরনের রিয়াকশন দেখাবে আর কি, সেইটা জন্য রেসপন্সিবল হচ্ছে এই COOH গ্রুপটা, COOH গ্রুপটা, COOH গ্রুপটা। তাহলে COOH গ্রুপটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ। বা ধরো তুমি যদি OH দেখো, তাহলে তুমি CH3OH, এটা হচ্ছে মিথানল। CH3, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ আর কি, অ্যালকোহল। CH3OH, CH3CH2OH বা CH3 CH2 CH2OH, তাহলে এদের যে বিহেভিয়ার গুলো, সেগুলো তোমার OH দিয়ে ঠিক হচ্ছে। আর একটা OH থাকতে পারে যেটা হচ্ছে ফেনলের থেকে আসে, ফেনল থেকে। ধরো এই একটা পার্টিকুলার কম্পাউন্ড, সেটা হচ্ছে তোমার ফেনল। তো এর যে বিহেভিয়ারটা এই OH গ্রুপের উপর নির্ভর করে। তার মানে ফাংশনাল গ্রুপ এই পার্টিকুলার কেসে একটা গ্রুপ অফ অ্যাটমস লেগেছে আর কি। আচ্ছা, কখনো কখনো ধরো তুমি এই এই এটা যে ইথারের থেকে আসে, ইথারের জন্য, তাহলে তুমি CH3 ও CH3 বা CH3 ও C2H5 বা C2H5 ও C2H5। তাহলে এখানে দেখো, এখানে অক্সিজেন হচ্ছে একটা অ্যাটম, যে হচ্ছে এগুলো ইথার বলা হয় এদেরকে, এদের প্রপার্টি গুলোকে ঠিক করে দিচ্ছে। সেই জন্য এটা একটা অ্যাটমও হতে পারে, অথবা অনেক সময় গ্রুপ অফ অ্যাটমসও হতে পারে, যেটা কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে প্রেজেন্ট থাকছে, আর হুইচ ইজ রেসপন্সিবল ফর ইটস ক্যারেক্টারিস্টিক্স কেমিক্যাল প্রপার্টি। তার যে বৈশিষ্ট্যমূলক যে সমস্ত প্রপার্টিগুলো থাকে, সেইটা বেসিক্যালি এইগুলো থেকে আসে। আচ্ছা, এখন প্রচুর ফাংশনাল গ্রুপ আছে। যেমন ধরো কার্বন কার্বন ডবল বন্ড, মানে 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 এক্সাম্পলস অফ ফাংশনাল গ্রুপস। ধরো ফাংশনাল গ্রুপস, কার্বন ডবল বন্ড কার্বন, এটা কার্বন ডাবল বন্ড কার্বন, এটা কিন্তু একটা ফাংশনাল গ্রুপ। এবং এইখান থেকে অ্যালকিন, যে সমস্ত কম্পাউন্ডগুলো, একটা ক্লাস অফ কম্পাউন্ডস আছে যাদের বলছে অ্যালকিনস, এটা আমরা পরে সমগোত্র শ্রেণী দেখবো আর কি, হোমোলগাস সিরিজ যখন দেখবো, সেখান থেকে অ্যালকিন গ্রুপ একটা আছে আর কি। সেই অ্যালকিন গ্রুপে হচ্ছে C⋯C থাকবে। আবার ধরো C⋯C, এই ধরনের কম্পাউন্ডগুলো হচ্ছে তোমার অ্যালকাইন, অ্যালকাইন তোমাদের পড়তে হয়। OH গ্রুপ, এটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। মানে গ্রুপটার নাম হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। সেইটা হচ্ছে তোমার অ্যালকোহল এবং ফেনল, তাদের ক্ষেত্রে OH এই ফাংশনাল গ্রুপটা থাকে। ও এই যে ফাংশনাল গ্রুপটা, এটা হচ্ছে তোমার ইথারের জন্য। এই CHO এই যে গ্রুপটা, এটা হচ্ছে অ্যালডিহাইডের জন্য থাকে। হ্যাঁ, অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO গ্রুপটা থাকবে। এটাকে বলে কার্বনিল গ্রুপ, এটাকে বলা হয় কার্বনিল গ্রুপ। এটা যে কিটোনের জন্য থাকে। এখানে যেমন হাইড্রক্সিলিক গ্রুপ বললাম না, তেমন একই রকম ভাবে কার্বক্সিল, এটা কার্বনিল গ্রুপ, C⋯O। C⋯O OH ধরো এটা যে কার্বক্সিলিক গ্রুপ। এটা এইখান থেকে যে মলিকুলগুলো পাবো, সেটা কার্বক্সিলিক অ্যাসিড।
ধরো C++O এক্স, যেখানে এক্সটা হতে পারে তোমার বিভিন্ন রকমের হ্যালোজেনগুলো আর কি। ধরো তোমার মূলত হচ্ছে ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, এগুলো এটাকে বলে হ্যালো কার্বনিল গ্রুপ বলা হয়। মানে হ্যালো মানে হচ্ছে হ্যালোজেনগুলো, ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন। হ্যাঁ, এটা হ্যালো, এবং এখানে C++ ওটা আছে মানে কার্বনিল পার্টটা আছে, এটা হ্যালো কার্বনিল গ্রুপ। এটা হ্যালো কার্বনিল গ্রুপ। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইডের জন্য এই গ্রুপটা তুমি দেখতে পাবে, হ্যালাইড। আচ্ছা, এছাড়া ধরো তুমি C++O এরকম একটা গ্রুপের কথা বলছি। এটা হচ্ছে এস্টারের জন্য যে গ্রুপ আর কি। হ্যাঁ, এস্টার। ধরো C++O NH2 আছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এগুলো এটা। ধরো SO3H গ্রুপ আছে, এটা সালফোনিক গ্রুপ, সালফোনিক অ্যাসিড আর কি। আচ্ছা, ধরো শুধু NH2 গ্রুপ থাকতে পারে, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। NH থাকতে পারে, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। নাইট্রোজেনের সাথে 3টে লিঙ্ক থেকে যেতে পারে, এটা যে টার্সিয়ারি অ্যামিন। এটা CN, এটা সায়ানাইড। এক মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? হ্যাঁ। ফোন চলে এলে আর কোনো সমস্যা হয়ে যায়। সায়ানাইড গ্রুপ। এটা কটার সময় নাইট্রাইলও বলা হয়, নাইট্রাইলও বলা হয়। আচ্ছা, এছাড়া NO2 গ্রুপ আছে, এটা নাইট্রো গ্রুপ বলা হয়। এগুলো নাইট্রো কম্পাউন্ডের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এছাড়া জাস্ট শুধু হ্যালোজেন আছে, সেটা তোমার ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, এগুলো হ্যালাইডসের ক্ষেত্রে এগুলো হয়। তাহলে এই রকমের দেখো প্রচুর তুমি এরকম ফাংশনাল গ্রুপ পাবে। এই ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে কতগুলো ফাংশনাল গ্রুপ তোমরা পড়ে ফেলেছো। অ্যালকিনটা পড়েছো, অ্যালকাইনটা পড়েছো, এই অ্যালকোহলের জন্য যে ওইসটা সেটা পড়েছো, ইথারটা পড়েছো, অ্যালডিহাইড পড়েছো, কিটোন পড়েছো, কার্বক্সিলিক অ্যাসিড পড়েছো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আর এই ফোন এসে গেলেই না এটা কেটে যায়, আর ফোনটা আসতেই থাকছে। ঠিক আছে, দেখো দেখো এই কটা ফাংশনাল গ্রুপ তোমরা কিন্তু ক্লাস 10-এ মোটামুটি ভাবে দেখেছো। এছাড়া আরো অনেক ফাংশনাল গ্রুপ আছে, মানে অ্যাসিডের যে বিভিন্ন রকমের ডেরিভেটিভস আর কি। যেমন ধরো অ্যাসিড হ্যালাইড তুমি পেয়েছো, এস্টার পেয়েছো, অ্যাসিড অ্যামাইড পেয়েছো, এগুলো। এছাড়া বিভিন্ন রকমের অ্যামিনগুলোকে দেখা, সায়ানাইড দেখা, নাইট্রো দেখা, হ্যালাইড দেখা, প্রাইমারি সালফোনিক অ্যাসিড দেখা, এগুলো সবই অর্গানিক
কম্পাউন্ডে প্রচুর ব্যবহৃত হয়, এগুলো সব ফাংশনাল গ্রুপস আর কি। ঠিক আছে, এটা তাহলে আমাদের এই সমস্ত ফাংশনাল গ্রুপগুলো কিন্তু পড়তে হবে। জাস্ট আমার এই 2-3টা ফাংশনাল গ্রুপ বা 6টা ফাংশনাল গ্রুপ যেটা আমাদের ক্লাস 10-এর সিলেবাসে কিন্তু সেইটুকু পড়লে হবে না, এর সঙ্গে সঙ্গে বাকি ফাংশনাল গ্রুপগুলোকেও পড়তে হবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ধরো এই একটু আগে যখন আমি বলেছিলাম যে এই যে ধরো ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার মানে প্রোপিওনিক অ্যাসিড, বা ধরো এখানে বলা হয় মানে এটা হচ্ছে ডাইমিথক্সি ইথার, মিথাইল ইথাইল ইথার বা ডাইথাইল ইথার, এই যে বিভিন্ন রকমের সব ইথারগুলোকে পাচ্ছ, বা এখানে হচ্ছে মিথানল, ইথানল, প্রোপানল, এই যে দেখছো। এবারে কথাটা হচ্ছে এই যে CH2OH, CH2OH আর CH2OH সবাই অ্যালকোহল, কারণ এদের ক্ষেত্রে একই ফাংশনাল গ্রুপ আছে। তাহলে এই একই ফাংশনাল গ্রুপওয়ালা যে সিরিজগুলো তাদেরকে বলা হয় হোমোলগাস সিরিজ। যেমন ধরো CH2OH, CH2OH, CH2CH2, এরা সব হচ্ছে একটা পার্টিকুলার সিরিজের আন্ডারে পড়ে, যাদের প্রপার্টিগুলো একই, একই ফাংশনাল গ্রুপ তাদের থাকে, এদেরকে বলে হোমোলগাস সিরিজ। তাহলে নেক্সট হচ্ছে আমরা হোমোলগাস সিরিজ কাকে বলে একটুখানি দেখে নিই। হোমোলগাস সিরিজ। আচ্ছা, হোমোলগাস সিরিজ কাকে বলে? মানে it is defined as a series or group. It is as a series or group of similarly constituted organic compounds which have the same functional group and thus similar chemical properties and thus similar chemical properties, এবং যেটা ইম্পর্টেন্ট, and any two successive members differ in their molecular formula by a CH3 group, by a CH3 group. এটা ঠিক আছে। আর মেম্বার অফ সাচ এ সিরিজ আর কল্ড হোমোলগস। Members of homologous series are called homologs. আচ্ছা দেখো, তাহলে এই হোমোলগাস সিরিজ যেগুলো সেগুলো আমি অলরেডি এখানে উল্লেখ করেছি, এগুলো সব হচ্ছে হোমোলগাস, অ্যালকিন একটা, অ্যালকাইন একটা, ইত্যাদি ইত্যাদি। ধরো তুমি একটা জিনিস দেখো, এই যে যেটা বললাম যে CH2OH, CH2OH, CH3, CH2, CH2OH বা CH3, CH2, CH2, CH2OH and so on. এইটা একটা অ্যালকোহল হোমোলগাস সিরিজের মধ্যে পড়ে, এটা হচ্ছে অ্যালকোহল। প্রথম কথা, প্রত্যেকটায়
একটাই ফাংশনাল গ্রুপ ওএইচ 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 ওএইচ, এবং এইটার সঙ্গে এইটা যেতে গেলে দেখো একটা সিএইচ টু তোমাকে যা জুড়ে দিতে হচ্ছে, এইখান থেকে এখানে যেতে গেলে একটা সিএইচ টু তোমাকে জুড়ে দিতে হয়েছে, বা এখান থেকে এখানে যেতে গেলে একটা তোমার সিএইচ টু জুড়ে দিতে হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তাই পাবে। যেমন ধরো আমি এই ফর্মিক অ্যাসিড, তোমার অ্যাসিটিক অ্যাসিড, তোমার প্রোপিওনিক অ্যাসিড, তোমার বিউটানোইক অ্যাসিড, তাহলে এক্ষেত্রে সিরাবল এইচ গ্রুপটা হচ্ছে মোট ফাংশনাল গ্রুপ। এবার দেখো এইখান থেকে এইখানে যেতে গেলে একটা সিএইচ টু মানে মলিকুলার ওয়েট সিএইচ টু অ্যামাউন্টও বেড়ে গেছে, অ্যান্সার মানে মলিকুলার ওয়েট তাহলে কত হবে 14 ইউনিট করে বেড়ে যাবে আর কি। তাহলে এরা দেখো এরা হচ্ছে তোমার এই হোমোলগাস সিরিজের মধ্যে পড়ছে আর কি, ঠিক আছে। এবং এই ফাংশনাল গ্রুপের উপর বেশ করো তুমি এই অর্গানিক কম্পাউন্ড যে বিভিন্ন হোমোলগাস সিরিজে পড়ছে এবং তাদেরকে তুমি এইরকম ভাবে ক্লাসিফাই করতে পারবে আর কি, ঠিক আছে। এইটা তাহলে দেখো, তাহলে বেসিক যে পার্টটা, বেসিক যে মানে যেটা আমাদের সাধারণ কিছু কথাবার্তা বলা আর কি, সাধারণ কথাবার্তাগুলো আমরা এখানে বললাম। আচ্ছা, এবারে আমাদের এইখান থেকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে এই যে যে দেখো, যদি বা আমি মাত্র কতকগুলো ফাংশনাল গ্রুপের কথা এখানে দেখলাম, এখানে ফাংশনাল গ্রুপের সংখ্যা কিন্তু খুব বেশি কিছু নয়। আমরা খান ছয়েক করেছি আর খান 8-10 কাছে দেখো প্রায় 20টার মতো আর কি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17, এখানে 17 ফাংশনাল গ্রুপের কথা আমি বলেছি। এছাড়া আরো দু একটা ফাংশনাল অ্যাডিশনাল গ্রুপ তুমি পাবে যখন একটুখানি উঁচু ক্লাসে পড়বে। এবারে এই কতকগুলো ফাংশনাল গ্রুপ দিয়ে যেহেতু তারা বিভিন্ন রকমের হোমোলগাস সিরিজ তৈরি করতে পারে, কার্বন তার ক্যাটিনেশন প্রপার্টি শো করার জন্য এই সিএইচ টু করে বাড়িয়ে ইনফাইনাইট নাম্বার অফ, তাহলে অ্যালকোহল যখন বলছি ইনফাইনাইট নাম্বার অ্যালকোহল তুমি তৈরি করতে পারো, বা ইনফাইনাইট নাম্বার অফ, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড তুমি তৈরি করতে পারো। এবার প্রথম থেকে লোকে কিছু সাধারণ নাম দিতে, যেমন ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, মিথানল, ইথানল ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন এইরকমের কম্পাউন্ডের সংখ্যা তোমার হিউজ হয়ে যাচ্ছে তখন তাদের একটা প্রপার নোমেনক্লেচারের দরকার পড়ে, ঠিক আছে। তাহলে যে প্রপার নোমেনক্লেচারের দরকার পড়ে সেই নোমেনক্লেচারটা কি হবে না, তার একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকবে এবং সেই নিয়ম কানুনটা ফলো করে, নিয়ম কানুনটা যে কেউ দিলে হবে না, সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি আইইউপ্যাক, তারা কিছু রেকমেন্ডেশন করেছে এবং বলে যে নোমেনক্লেচারগুলো তাদের যে নিয়ম সেই অনুযায়ী করতে হবে, এবং তাদের নিয়মগুলো আবার মাঝে সাঝে অল্প স্বল্প পাল্টায় আর কি। সেখানে মডার্ন যে সমস্ত বই বা রিসেন্ট যে বই, সেখানে আইপ্যাক রেকমেন্ডেশন অনুযায়ী কোন একটা পার্টিকুলার কম্পাউন্ডের কি নাম হওয়া উচিত আর কি, সে নামগুলোর কথা বলে দেওয়া হয়েছে। তার মানে নেক্সট আমাদের যে জিনিসটাকে নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে আইপ্যাক নোমেনক্লেচার। এই আইপ্যাক নোমেনক্লেচার আমরা প্রথমে অ্যালিফ্যাটিক অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে করবো, তারপরে যখন অ্যারোমেটিক কম্পাউন্ড আমাদের সিলেবাস আছে যখন আসবে, সেইখানে আমি করসপন্ডিং অ্যারোমেটিক কম্পাউন্ডের নোমেনক্লেচারগুলো তখন আমরা বলে দিতে পারবো। এটা ঠিক আছে। তো দেখো, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি। আমি বললাম যে আমরা কালকে সকাল আবার ক্লাস নেব, হ্যাঁ। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি। সেখানে খুব ইম্পর্টেন্ট কতগুলো বেসিক কনসেপ্ট এখানে আলোচনা করা হয়েছে, সেগুলো একটুখানি ভালো করে তুমি পড়বে। তাহলে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচার রিপ্রেজেন্টেশন অর্গানিক কম্পাউন্ড, যেখানে লুইস স্ট্রাকচার বা ইলেকট্রন ডট স্ট্রাকচার নিয়ে কথা বলা হয়েছে, ড্যাশ স্ট্রাকচারের কথা বলা হয়েছে, কর্নার স্ট্রাকচারের কথা বলা হয়েছে, এছাড়া বন্ড লাইন স্ট্রাকচার হয়েছে, থ্রি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ড সেটা আমরা বলেছি। তারপরে অর্গানিক কম্পাউন্ড যে ক্লাসিফিকেশন এবং প্রত্যেকটা ক্লাসিফিকেশনের করসপন্ডিং একটা দুটো করে এক্সাম্পল আমরা আলোচনা করেছি। তারপরে হচ্ছে তোমার স্যাচুরেটেড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কাকে বলে আমি দেখেছি, ফাংশনাল গ্রুপস সেটা কি, এবং অর্গানিক কম্পাউন্ডসের ক্ষেত্রে কত রকমের ফাংশনাল গ্রুপস থাকে তার একটা এক্সটেন্সিভ লিস্ট দেওয়া হয়েছে। তারপরে আমরা চলে এলাম হোমোলগাস সিরিজ, এইটা নিয়ে। এই হচ্ছে আজকে আমাদের যেটা এখন এই আজকের ক্লাসে যতটুকু পড়ানোর কথা ছিল আমরা বললাম। তাহলে কালকে সকালবেলা 7টার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে আইপ্যাক নোমেনক্লেচার অফ অ্যালিফ্যাটিক অর্গানিক কম্পাউন্ড। তাহলে নেক্সট ক্লাসে যেটা আমাদের আলোচনা হবে আইপ্যাক
nomenclature of aliphatic organic compounds. আচ্ছা, এই আইপ্যাক নোমেনক্লেচার এইটা আমাদের একটা ক্লাসে হবে না, আমাদের কয়েকটা ক্লাস লাগবে, কারণ এখানে তোমাকে ওই আস্তে আস্তে তোমাকে দিয়ে প্র্যাকটিস করাতে হবে আর কি, মানে অনেক নিত্য নতুন সব নিয়ম কানুন আছে। আর যেহেতু অনেকগুলো ফাংশনাল গ্রুপ, প্রত্যেকটা ফাংশনাল গ্রুপে তো 2-4টে করে এক্সাম্পল দিতে হবে, সেখানে সাডেনলি এইটা আমাদের একটা ক্লাসে হবে না। কালকে আমরা যতটুকু মানে বেসিক জায়গাগুলো কালকে আমরা বলে দেবো, যাতে করে তোমাদের পরের ব্যাপারগুলোকে বুঝতে হবে। আমরা 2টো ক্লাসের মধ্যে মোটামুটিভাবে এগুলোকে বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকে যেটা পড়ানোর কথা ছিল, তাহলে আমরা এই পর্যন্ত রেখে দিই। এন্ড অফ লেকচার। আমি এক্ষুনি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। এন্ড অফ লেকচার তোমার আজকে হচ্ছে 2। হ্যাঁ, তোমরা মানে একদম যতটুকু বলেছে, এই যে আগের দিন 10 পাতা হয়েছে, আজকে 10 পাতা, তোমরা 10 পাতাটা ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, মানে একদম ছোট ছোট করে পড়ো, কিছু কিছু দেখবে স্ট্রাকচার আঁকা টাকা শেখো, হাত পাকাতে শেখো এখন আর কি। আরো 4-5টা ক্লাস চলুক, একটু হাত পাকো, তারপর আস্তে 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 আমরা স্পিড আপ নেবো আর কি, ঠিক আছে? মেকানিজম বলে নিই, বলে নেওয়ার পরে আমরা বেশ স্পিডে তারপরে আস্তে 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 আলোচনা করব। প্রথম দিকে মানে অর্গানিক কেমিস্ট্রিতে প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটাই কিন্তু তোমার ফাউন্ডেশন, ওই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। আইপ্যাক নোমেনক্লেচার পড়বো, তারপর বিভিন্ন রকম মেকানিজম পড়বো, বিভিন্ন রকমের এফেক্ট গুলো পড়বো, রেজোনেন্স এফেক্ট, ইলেকট্রো তোমার ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন এফেক্ট, এইসব এফেক্ট গুলো আমাদের খুব ভালো করে আলোচনা করতে হবে। ওইগুলো ভালো করে বুঝে গেলে তারপরে যখন অ্যাকচুয়ালি তুমি ওই হোমোলগাস সিরিজে পড়ে গেলে, হাইড্রোকার্বন তুমি পড়ছো, হ্যাঁ, তারপরে তুমি হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন পড়বে, তারপরে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়বে, তারপরে তোমার হচ্ছে ধরো অ্যালকোহল পড়বে, তারপর তুমি ধরো অ্যালডিহাইড পড়বে, তারপর তুমি কিটোন পড়বে, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড পড়বে, এইসবগুলো যখন পড়বে তখন তোমার পক্ষে একদিনে অনেকটা করে কভার করতে পারবে। কিন্তু প্রথম দিকে আমরা ওই তোমার বেসিক যে জায়গাগুলো বলছি, ধীরে 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 বলছি, তোমরা একটুখানি নিজেদের মনে ব্যাপারটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো। বলো, কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমায় বলো কি অসুবিধা আছে। বলো, কিছু অসুবিধা আছে?